প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আমি রেখা আক্তার, সহকারী শিক্ষক ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উত্তর বিষয়ে অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। আমার লেকচার নম্বর হচ্ছে 1 আর আমাদের অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের শিল্প। আমরা আজকে বাংলাদেশের শিল্প নিয়ে কিছু আলোচনা করব। দেখো, আমার আলোচনার আজকে বিষয়বস্তুগুলো হচ্ছে শিল্প কি সে সম্পর্কে আমরা জানবো। আরো জানবো যে প্রকারভেদ, শিল্পের প্রকারভেদ কি কি, এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের কথা আমরা জানবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, চলো জেনে নেওয়া যাক প্রথমে যে শিল্পটা কি। শিল্প হচ্ছে মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক দ্রব্য বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় শিল্প। শিল্পটা কি? যে মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকে শিল্প বলে। অর্থাৎ আমরা যদি সংক্ষিপ্ত আকারে বলতে চাই যে শিল্পটা কি, তখন আমরা বলতে পারি যে প্রকৃত প্রদত্ত সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করাই হচ্ছে শিল্প। অর্থাৎ প্রাকৃতিক যে ধরনের সম্পদগুলো আছে, যেমন ধরো আমি বলি যে পাট একটি কি প্রাকৃতিক সম্পদ। এখন আমরা পাট আমাদের থেকে কি হয়, পোশাক তৈরি হয়, এবং এর পোশাক তৈরির ক্ষেত্রে যে প্রসেসগুলো আছে সেগুলো কি, পাট থেকে হয় কি আঁশ থেকে হয় কি সুতা থেকে হবে কি, তখন এটা তাঁতিদের কাছে যায় এবং তারা এটা পোশাকে রূপান্তর করে বা একদম বড় কাপড়ে রূপান্তর করে, এবং তা থেকে কি হয় যে দর্জির কাছে গিয়ে সেটা আমাদের ড্রেস আকারে বা পোশাক আকারে তৈরি হয়। তাহলে যে প্রকৃত প্রদত্ত সম্পদ, প্রকৃতি থেকে যে প্রদত্ত মানে প্রকৃতি থেকে যে আমরা সম্পদটা পাই সেটার রূপগত উপযোগ সৃষ্টি করে ভোক্তা বা চূড়ান্ত ভোক্তাদের দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে শিল্প। তাহলে এ ধরনের শিল্পগুলো কি, পাট হতে পারে, তারপরে ধরো হতে পারে ধানটা প্রকৃতি প্রদত্ত একটি সম্পদ। আমাদের এই ধানের ক্ষেত্রে দেখা যায় যে ধান মাড়াই হয়, যে ধান আমাদের চালে রূপান্তর করার যে প্রসেসগুলো, এগুলো একে একে ধাপে ধাপে শেষ হয়ে অবশেষে চাল হয়, এবং চাল যা আমরা প্রকৃত সম্পদ হিসেবে পেয়ে থাকি, এবং এই চাল আমাদের জৈবিক দ্রব্য হিসেবে কাজ করে এবং তা থেকে কি আমরা প্রয়োজন মেটাতে পারি। যেমন পাট বলতে পারি, ধান আরও আছে, আরও বিভিন্ন ধরনের এগুলো আছে, তারপরে চিনি, তারপরে আছে পাট ও পাটজাত দ্রব্য, বস্ত্র শিল্প, চিনি, পাটজাত দ্রব্য, এগুলো হচ্ছে কি শিল্প, এক ধরনের শিল্প। এছাড়া দেখো যে আমাদের জাতীয় শিল্প নীতি 2010 অনুযায়ী ব্যাপক অর্থে শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়। ব্যাপক অর্থে, ক্ষুদ্রার্থে না, ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা হয়। এই ভাগের প্রক্রিয়াগুলো দেখো কি কি আছে, প্রকারভেদগুলো কি কি আছে। ক নম্বরে আছে দেখো উৎপাদন শিল্প, খ সেবা শিল্প। অর্থাৎ দুই ভাগে ভাগ করা হয়। এর একটি কি উৎপাদন শিল্প, আরেকটি হচ্ছে সেবা শিল্প। উৎপাদন শিল্পটা কি? উৎপাদন শিল্প হচ্ছে যে সকল উপকরণ আদি ধরো যেটা প্রক্রিয়া, যে সকল উপকরণ আদি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ বা সংযোজন পরবর্তীতে উৎপাদিত পণ্যে পুনঃ সামঞ্জস্যকরণ বা প্রক্রিয়াকরণের বিষয় সকল প্রকার যে শিল্প, সেগুলোই হচ্ছে উৎপাদন শিল্প। অর্থাৎ পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, পরবর্তী পর্যায়ে পুনরায় উৎপাদনের কাজে ব্যবহৃত হতে পারে, এরকম শিল্পই হচ্ছে উৎপাদন শিল্প। যেমন ধরো এই যে দেখা যায় যে বস্ত্র শিল্প, পাট থেকে তৈরি হয়, পাট থেকে কিন্তু আমাদের এই বস্ত্র শিল্পটি তৈরি হয়, এবং চিনি শিল্প যা আমাদের যে তৈরি হয় কি আখ থেকে, ধরো খেজুরের গুড় থেকে, এ ধরনের চিনি শিল্প তৈরি হয়। এরপর আছে পাট ও পাটজাত দ্রব্য, পাট থেকে বিভিন্ন ধরনের পাট ও পাটজাত দ্রব্য পেতে পারি আমরা, ব্যাগ, জুতা, তারপরে পোশাক আশাক, এই ধরনের বিভিন্ন ধরনের শিল্পগুলো, এগুলো হচ্ছে উৎপাদন শিল্প। এছাড়া অনেক ধরনের উৎপাদন শিল্প রয়েছে, যা হচ্ছে যে সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া
শিল্প, জাহাজ নির্মাণ শিল্প ও ইঞ্জিনিয়ারিং শিল্প উৎপাদনমুখী শিল্পের উদাহরণ। এরপরে সেবা শিল্প। সেবা শিল্প কি? যে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদকে কাজে লাগিয়ে সেবা কর্মের কার্য সম্পাদিত হয়, সেগুলি হচ্ছে সেবা শিল্পের অন্তর্ভুক্ত। অর্থাৎ যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ অথবা মেধা সম্পদকে কাজে লাগিয়ে যে কর্ম সম্পাদিত হয় এবং তা যে শিল্পে উপনীত হয় তাই হচ্ছে কি সেবা শিল্প। যেমন মৎস্য আহরণ শিল্প এখানে আছে, নির্মাণ শিল্প, ফুল চাষ, ফ্লোরিকালচার, এপিকালচার, তারপরে আছে পর্যটন ও সেবা শিল্প, এরপরে আছে হর্টিকালচার, দুধ ও পোল্ট্রি উৎপাদন এবং বিপণন, হাসপাতাল ও ক্লিনিক, তারপরে আছে হাউজিং, অটোমোবাইল ইত্যাদি হচ্ছে সেবা শিল্পের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নিলাম যে শিল্প কি এবং শিল্পের প্রকারভেদগুলো কি, এ পর্যন্ত আমরা জানলাম। এরপরে আমরা জানবো যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প কি সে সম্পর্কে। ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পটা কি সে সম্পর্কে জেনে নেওয়া যাক। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে বোঝায় যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় 50 লক্ষ টাকা থেকে 100 কোটি টাকা, কিংবা যেসব শিল্পে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে, সেগুলোকে বলা হয় ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প কি? যে প্রতিষ্ঠানে কারখানা ব্যয়, প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ থেকে 1 কোটি টাকা, 50 লক্ষ থেকে 10 কোটি টাকা পর্যন্ত, এবং যার সদস্য সংখ্যা বা শিল্প প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা 25 থেকে 99 জনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, সেটাকে বলা হয় ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্প আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নিও। দেখো, ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র শিল্পের কারখানা ব্যয়, প্রতিস্থাপন ব্যয় এবং স্থায়ী সম্পদের মূল্য হতে হবে কি 50 লক্ষ থেকে 10 কোটি টাকা। তাহলে ক্ষুদ্র শিল্পের স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয়, কারখানা ব্যয় 50 লক্ষ থেকে 10 কোটি টাকা হতে হবে। এর সংজ্ঞার এটি। তারপরে এর সদস্য সংখ্যা হবে 25 থেকে 99 জন। এর সদস্য সংখ্যা কত হবে? 25 থেকে 99 জন। অর্থাৎ ক্ষুদ্র শিল্প বলতে তাহলে আমরা কি বলবো? যে ক্ষুদ্র শিল্প বলতে এমন একটি প্রতিষ্ঠানকে বোঝায় যে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদের মূল্য, কারখানা ব্যয় এবং প্রতিস্থাপন ব্যয় 50 লক্ষ থেকে 10 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং এর সদস্য সংখ্যা 25 থেকে 99 এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, তাকে আমরা কি বলতে পারি? ক্ষুদ্র শিল্প বলতে পারি। এছাড়াও সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে শিল্প প্রতিষ্ঠানকে বোঝাবে যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য, প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 10 থেকে 25 জন শ্রমিক কাজ করে। অর্থাৎ এর আরেকটি সংজ্ঞা কি? যে আরেকটি সংজ্ঞার মধ্যে পেলাম যে প্রতিষ্ঠানে জমি বা কারখানা ব্যয় এবং প্রতিস্থাপন মূল্য 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত এবং সদস্য সংখ্যা 10 থেকে 25 জনের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। 10 থেকে 25 জন শ্রমিক কাজ করবে, এটাও কি ক্ষুদ্র শিল্পের একটি সংজ্ঞার উদাহরণ। অর্থাৎ তাহলে আমরা ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে একে একে
দুইটি সংজ্ঞা পেয়ে গেলাম। এরপরে আমরা আলোচনা করব কুটির শিল্প নিয়ে। কুটির শিল্প, দেখো কুটির শিল্পের মধ্যে এই শিল্প প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ব্যয় কিংবা প্রতিস্থাপন মূল্য থাকবে 5 লক্ষ টাকার নিচে। 5 লক্ষ টাকার নিচে এর জমির মূল্য বা স্থায়ী সম্পদের মূল্য বা প্রতিস্থাপন ব্যয় থাকবে কি 5 লক্ষ টাকার নিচে, এবং এটি পরিবারের সদস্য দ্বারা, যেমন হতে পারে স্বামী স্ত্রী ভাই বোন নিয়ে পরিবারের সদস্য সংখ্যা দ্বারা এটি পরিচালিত হবে এবং গঠিত হবে। এরকম ব্যবসাকে বলা হয়, এরকম শিল্পকে বলা হয় কি কুটির শিল্প। কুটির শিল্পে সর্বোচ্চ জনবল থাকতে পারে 10 জনের নিচে, 10 জন এর সদস্য সংখ্যা। তাহলে আমরা জানলাম কি কুটির শিল্পের ক্ষেত্রে এর সংজ্ঞাটি কি হবে, যে এই প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ব্যয় বা কারখানা ভবন ব্যতিরেকে, এই প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে এই স্থায়ী সম্পত্তির মূল্য বা প্রতিস্থাপন ব্যয় 5 লক্ষ টাকার নিচে হবে এবং এর সদস্য সংখ্যা 10 জনের নিচে, এবং এটি পরিবারের সদস্য দ্বারা গঠিত এবং পরিচালিত হয়, তাকেই বলা হয় কুটির শিল্প। তাহলে কুটির শিল্প কি সেটাও এখন আমরা জানতে পারলাম। কুটির শিল্প সাধারণত স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন পরিবারের অন্য সদস্যদের সহায়তায় কুটির শিল্প পরিচালিত হয়। পূর্ণকালীন খণ্ডকালীন সময়ে উৎপাদন বা সেবা কাজে জড়িত থাকে। বাংলাদেশে কুটির শিল্পের উপযুক্ত কিছু ক্ষেত্র রয়েছে। বাংলাদেশে কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র রয়েছে। এই ক্ষেত্রগুলো কি কি সে সম্পর্কে আমরা একটু জানি, যে ছোট জায়গা, স্বল্প মূলধন, ব্যক্তিগত নৈপুণ্য ও সৃজনশীলতা, কারিগরি জ্ঞান এবং পারিবারিক সহযোগিতার উপর ভিত্তি করে গড়ে ওঠে কুটির শিল্প। কি ছোট জায়গা, স্বল্প মূলধন, কারিগরি জ্ঞান এবং সৃজনশীলতা, ব্যক্তিগত নৈপুণ্য এবং পরিবার সদস্যদের সহযোগিতায় গড়ে ওঠে কুটির শিল্প। ঠিক আছে, এরপরে নানা রকমের কুটির শিল্প আমাদের দেশে রয়েছে। যেমন আমাদের দেশে কিছু সমৃদ্ধশালী কুটির শিল্প যেমন কিছু রয়েছে, তার মধ্যে রয়েছে যেমন ধরো যে রাঙামাটি কুটির শিল্প, তারপরে মণিপুরি কুটির শিল্প, এরপরে রয়েছে কুমিল্লার খদ্দর। ঠিক আছে, আমাদের দেশে কিছু সমৃদ্ধ কুটির শিল্প রয়েছে, সেগুলো কি রাঙামাটি কুটির শিল্প, তারপরে রয়েছে কি মণিপুরি কুটির শিল্প এবং কুমিল্লার খদ্দর ইত্যাদি। এরপরে কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্রগুলো আছে, সেগুলো তোমাদের নিয়ে এখন আমি আলোচনা করব। সেগুলো হচ্ছে আমার কুটির শিল্পের ধরন এবং উৎপাদিত দ্রব্য। কি কি কুটির এক একটি কুটির শিল্পের ধরন কেমন এবং এর উৎপাদিত দ্রব্যগুলো। ঠিক আছে, যেমন দেখা যায় যে
দেই আমরা পাটজাত শিল্প। পাটজাত শিল্প, এই পাটজাত শিল্পের থেকে কি কি উৎপাদিত দ্রব্য বা উৎপাদিত দ্রব্যাদি কি কি? স্কুল ব্যাগ, মাদুর, তারপরে সিকা, তারপরে আর কি হতে পারে, দেয়াল, টেবিল ম্যাট, ঠিক আছে। এগুলো কি পাটজাত শিল্প এবং এ থেকে কি কি ইত্যাদি কি কি তৈরি হতে পারে। এরপরে আছে মৃৎশিল্প। দেখো মৃৎশিল্পী থেকে কি কি তৈরি হতে পারে, হাঁড়ি পাতিল, ফুলের টব, জীবজন্তু ইত্যাদি আরো অনেক কিছু তৈরি হয়। যেমন ধরো তৈরি হয় বিভিন্ন ধরনের তৈজসপত্র, শোপিস, পুতুল, ফুলদানি, ফুলের টব, হাঁড়ি পাতিল, কলসি, অন্যান্য সামগ্রী, ফুল ফল। আমরা বিশেষ করে মেলায় গেলে দেখতে পাই যে মৃৎশিল্পের কিছু কারুকাজ, মৃৎশিল্পের অনেক ধরনের উৎপাদিত দ্রব্য, যেমন হাঁড়ি পাতিল দেখি, তারপরে বিভিন্ন ধরনের ফল, বিভিন্ন ধরনের জীবজন্তু, মাটির তৈরি ফুলের টব, ঠিক আছে, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই। তারপরে আছে যে বাঁশ ও বেত শিল্প। বাঁশ ও বেত শিল্পে দিয়ে কি তৈরি হয়, যে বিভিন্ন ধরনের বেতের ঝুড়ি, চেয়ার, বাল্ব সেট, তারপরে আর কি তৈরি হয়, দোলনা, পুতুল, ঝুড়ি, ইত্যাদি। এরকম করে বাঁশ ও বেত শিল্প দিয়ে অনেক কিছু তৈরি করা যায়, যেমন কি যে বেতের ঝুড়ি, বাল্ব সেট, তারপরে কি যে চায়ের ট্রে, বেতের চেয়ার, দোলনা, পুতুল, ঝুড়ি, ফুলদানি, চাটাই, ডালা, কুলা, চালন ইত্যাদি অনেক কিছু বাঁশ ও বেত শিল্প দিয়ে তৈরি করা হয়। এরপরে আছে তাঁত ও বস্ত্র শিল্প। দেখো তাঁত ও বস্ত্র শিল্প দিয়ে বিভিন্ন ধরনের শাড়ি, লুঙ্গি, গামছা, বিভিন্ন ধরনের টেবিল ক্লথ, সুপার ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ, মাফলার, সুতার টুপি, ওয়াল ব্যাগ, চাদর, গামছা, শীতবস্ত্র, রেডিমেড গার্মেন্টস, হোসিয়ারি ইত্যাদি বিভিন্ন ধরনের এই জিনিসপত্র তৈরি হয়। তারপরে আছে খাদ্য ও সহায়ক শিল্প। খাদ্য ও সহায়ক শিল্পের মধ্যে আছে যেমন চানাচুর, জ্যাম, জেলি, তারপরে আছে কি মধু, গুড়, রসগোল্লা, মিষ্টি, দহি, চিপস, সেমাই, কনফেকশনারি ইত্যাদি। হস্তশিল্প থেকে কি কি উৎপাদিত দ্রব্য হয় সে সম্পর্কে একটু জানি। হস্তশিল্প থেকে হাতের তৈরি কি শিল্পের কার্পেট, শতরচি, তারপর আছে কি নকশি কাঁথা, অফিস স্টেশনারি, আছে বুক, বাউন্ডিং এবং মাছ ধরার জাল, মাদুর, মিষ্টির প্যাকেট। ঝিনুক শিল্প থেকে কি কি তৈরি হয়, যেমন ঝিনুক শিল্প থেকে ঝিনুকের মালা, বিভিন্ন ধরনের অলংকার তৈরি হয়। ক্ষুদ্র ইস্পাত শিল্প থেকে, প্রকৌশল ইস্পাত শিল্প থেকে তৈরি হয় কি কি, যেমন দা, ছুরি, কাঁচি, তারপরে সুরমাদানি, রেডিও, টেলিভিশন, ফ্রিজ, মেরামত, ওয়ার্কশপ,
বালতি ট্রাক তৈরি, মোটরসাইকেল, জিপ, ট্রাক ও বাস মেরামত। এরপর আছে কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস শিল্প থেকে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস থেকে শিল্প তৈরি হয়। ব্যবহারিক তৈল, আতর, গোলাপ জল, আগরবাতি, মোমবাতি, ওয়াশিং সোপ, ফিনাইল ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা জেনে নিলাম বাংলাদেশের কুটির শিল্পের কিছু উপযুক্ত ক্ষেত্র এবং এর থেকে কি কি দ্রব্য উৎপাদিত হয় সেই সম্পর্কে এখন আমরা জানলাম। ঠিক আছে, আমি এখন বোর্ড থেকে এগুলো মুছে দিচ্ছি, কারণ এখন আমরা আলোচনা করব মাঝারি শিল্প নিয়ে। মাঝারি শিল্প, ঠিক আছে, মাঝারি শিল্প বলতে কি বোঝায়? যেসব প্রতিষ্ঠানে জমি এবং কারখানা ভবন ব্যতিরিক্ত স্থায়ী সম্পদের মূল্য এবং প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত এবং শিল্প প্রতিষ্ঠানে 100 থেকে 250 জন শ্রমিক নিয়োজিত, তাকে বলা হয় মাঝারি শিল্প। অর্থাৎ যে সকল প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ব্যয় ব্যতিরিক্ত প্রতিস্থাপন মূল্য 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত এবং শ্রমিকের সংখ্যা হতে পারে 100 থেকে 250 জনের মধ্যে, সেটাই হচ্ছে মাঝারি শিল্প। ঠিক আছে, এরপরে মাঝারি শিল্প আমরা এটা বৃহৎ আকারে হতে পারে। টাকা মধ্যে এবং সদস্য সংখ্যা থেকে 250 জনের মধ্যে, সেগুলো হচ্ছে মাঝারি শিল্প। আরেকটি সংখ্যার মধ্যে আছে যে 1 কোটি থেকে 15 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং সদস্য সংখ্যা থাকবে 50 থেকে 100 জনের মধ্যে। 1 থেকে 15 কোটি টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এবং সদস্য সংখ্যা থাকবে 50 থেকে 100 জনের মধ্যে। সদস্য সংখ্যা 50 থেকে 100 জন শ্রমিক কাজে নিয়োজিত থাকবে। অর্থাৎ মাঝারি শিল্পের ক্ষেত্রে আমরা আরো দুটি সংখ্যা পেয়ে গেলাম। একটি হচ্ছে যে প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ব্যয় ব্যতিরিক্ত স্থায়ী সম্পদের প্রতিস্থাপন মূল্য হতে পারে 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে এবং এর সদস্য সংখ্যা বা শ্রমিক কাজ করবে 100 থেকে 250 জনের মধ্যে, তাকেই বলা হয় কি মাঝারি শিল্প। মাঝারি শিল্পের ক্ষেত্রে এটিও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। এই ক্ষেত্রেও মাঝারি শিল্প আছে। দেখা যায় যে সবাই কিন্তু যে 10 কোটি, 20 কোটি, 15 কোটি, 25 কোটি, 30 কোটি টাকা দিয়ে কিন্তু এই শিল্পটি কি করতে পারে না, স্থাপন করতে পারে না। সেই ক্ষেত্রে দেখা যায় যে 100 থেকে 250 বা 250 জন জনবল কি নিয়োগ করতে পারে না। সেই ক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে তারা 1 থেকে 15 কোটি টাকার মধ্যে তারা এই শিল্পটি স্থাপন করতে পারে এবং এর সদস্য সংখ্যা বা শ্রমিক নিয়োগ করতে পারে 50 থেকে 100 জনের মধ্যে। তখন কি এটাও একটি মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত হবে, কারণ প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী সবাই পারে না যে অধিক টাকা দিয়ে বা অধিক মূলধন খাটিয়ে ব্যবসা বা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে। যাদের কম সামর্থ্য আছে তারা কি করতে পারে 1 থেকে 15 কোটি টাকার মধ্যেই তারা এই মাঝারি শিল্পটি গঠন করতে পারে। তাহলে আমরা জেনে নিলাম যে মাঝারি শিল্প সম্পর্কে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের কিছু ক্ষেত্র আছে, উপযুক্ত ক্ষেত্র। এটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই সম্পর্কে এখন আমরা জানব। যেমন আবার এর থেকে কোন কোন মাঝারি শিল্প থেকে কি কি উৎপাদিত দ্রব্য আমাদের দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করি বা
বা প্রয়োজন মেটায় সে সম্পর্কে আমরা এখন জানব। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধরন, যেমন খাদ্য ও খাদ্যজাত শিল্প, সেটা থেকে তৈরি হতে পারে দেখো কি কি, ময়দা, আটা, সুজি, সেমাই, ব্রেড, বিস্কুট, লাল চিনি, মধু, শুধু শুকনো তিনজাত, মাছ, তেলের মিল, চকলেট, সিগারেট, বিড়ি কারখানা, চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি। এগুলো হচ্ছে খাদ্যজাত দ্রব্য থেকে এগুলো আমরা পাই, উৎপাদিত শিল্পগুলো পাই। এরপর আছে বস্ত্র শিল্প থেকে আমরা পাই কি, থান কাপড়, বেডশিট, শার্ট প্যান্টের কাপড়, শাড়ি, গামছা ইত্যাদি। পাট ও পাটজাত শিল্প থেকে আমরা কি পাই, সুতা, সুতলি, পাটের ব্যাগ, কাপড়, কার্পেট, পাটের স্যান্ডেল এবং সকল পাটজাত দ্রব্য। এরপর আছে বন শিল্প, দেখো বন শিল্প থেকে আমরা কি কি পাই, কাঠ, বাঁশ, বেতের তৈরি জিনিসপত্র, করাত, কল, কাঠের খেলনা। এরপর আছে উন্নত মানের আসবাবপত্র, ক্রীড়া সামগ্রী। এরপর আছে মুদ্রণ ও প্রকাশনা শিল্প, এর থেকে আমরা কি কি পাই, বিভিন্ন ধরনের কাগজ, প্যাকেট, কটন ইত্যাদি। ঠিক আছে। তারপর চামড়া ও রাবার শিল্প থেকে আমরা কি কি পাই, চামড়া ও রাবারের ব্যাগ, জুতা ও কারখানা। ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প থেকে পাই কি, হস্তচালিত টিউবওয়েল এবং কৃষি যন্ত্রপাতি, মিল কারখানার যন্ত্রপাতি, অটোমোবাইল সামগ্রী। এরপরে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস শিল্প থেকে পাই আমরা কি, বিভিন্ন ধরনের রং, পেইন্ট, প্লাস্টিক কারখানা এবং ঔষধ তৈরি কারখানা, জৈব সার, মিশ্র সার, গুটি, ইউরিয়া ইত্যাদি। এরপরে গ্লাস ও সিরামিক শিল্প থেকে আমরা পাই বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক সামগ্রী, চীনা মাটির জিনিসপত্র এবং হিমাগার শিল্প থেকে পাই বিভিন্ন ধরনের হিমাগার। অর্থাৎ আমরা শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে এই উৎপাদিত দ্রব্যগুলো আমাদের প্রয়োজন মিটে থাকে এবং এ থেকে আমরা এই সুযোগ সুবিধা সেবাগুলো পেয়ে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানলাম কি শিল্প কি, শিল্পের প্রকারভেদ এবং ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, মাঝারি শিল্প সম্পর্কে। ঠিক আছে। আমরা আবার পুনরায় একটু পিছনে যাই, যে শিল্প কি জেনেছিলাম, যে শিল্প হচ্ছে এমন একটি যে প্রকৃত প্রদত্ত সম্পদকে কাজে লাগিয়ে পুরুষগত উপযোগ সৃষ্টি করে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে কি শিল্প। এরপরে আছে যে শিল্পের প্রকারভেদ। ব্যাপকভাবে শিল্প প্রকারভেদ আমরা পাই দুই ভাবে, যে ব্যাপকভাবে শিল্প, জাতীয় শিল্প নীতি 2010 অনুযায়ী ব্যাপক অর্থে শিল্প দুই প্রকার, এক উৎপাদন শিল্প, দুই হচ্ছে সেবা শিল্প। তারপরে আমরা পেয়েছি ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং মাঝারি শিল্প। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি নিশ্চয়ই তোমরা এখান থেকে অনেক কিছু শিখেছো এবং অনেক কিছু বুঝতে পেরেছো। এবং এ থেকে ছোট ছোট কিছু সংক্ষিপ্ত প্রশ্ন হয়, যেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এবং আগামী ক্লাসে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হব বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা, বাংলাদেশের অর্থনীতি, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের অবদান, গুরুত্ব এবং বৃহৎ শিল্প, উন্নত অনুন্নত এলাকা, এগুলো নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।